দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদের কাছে। আকাশ ভাই, এই যে এত ব্যস্ত সময় পার করছেন, কিভাবে ম্যানেজ করছেন সবকিছু? ম্যানেজ করছি কারণ হচ্ছে আমার স্বপ্নই ছিল এরকম কাজ করা। তো আমি বলতে পারেন আমি স্বপ্নে বসবাস করছি এখন, স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি অনেক আগে থেকেই পরিকল্পনা এমন ছিল, আমি ভাবতাম যে আমার এরকম কাজ আসবে, আমি মাথা মতো নষ্ট হয়ে যাবে, আমি ডেলিভারি দিতে পারবো না, হ্যাঁ কাজই করবো, এটাই করতে যাচ্ছি। এখন আসলে কাজ আরো বেড়েছে, কারণ হচ্ছে আমার টিম করেছি, একটা ব্যান্ড বানিয়েছি, দ্য টিম আকাশ মাহমুদ। কতদিন হলো সেটা? এটা হয়ে গেল প্রায় 2 মাস। আমি লাস্ট ডিসেম্বর জানুয়ারিতে আমার মনে হয় মেল আর্টিস্টের মধ্যে আমি সব থেকে বেশি শো করেছি, মানে উইথ সেটআপ, এবং মাশাআল্লাহ অনেক শোগুলো ছিল, ভালো ছিল সবগুলোই। সো এখন ব্যস্ততাটা আসলে অন্যরকম হয়েছে আগের থেকে বেশি, একটু চেঞ্জ হয়েছে, মানে ব্যস্ততার আঙ্গিকটা বা ধরনটা বদলেছে। কারণ হচ্ছে আগে তো স্টুডিওতে বেশি কাজ করতাম, এখন স্টুডিও তো চলছে, শুটিং চলছে, প্লাস স্টেজ পারফরম্যান্স গুলো বেড়েছে। আমার কাছে মনে হয় যে কোন কোন গান রিলিজ হলো এই মুহূর্তে আকাশ ভাই আপনার করা কাজ, সেগুলো বলাটা আপনার জন্য ডিফিকাল্ট, কিন্তু তারপরে ছোট ছোট করে যদি বলেন যে। সত্যি কথাই বলেছেন এটা। আমার ঈদে তো প্রায় 6-7টা গান রিলিজ হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে, আমার চ্যানেল থেকেও, যেমন লয়াল নামে একটা কাজ বেরিয়েছিল ঈদে, তারপর কাইরা নীলামন নামে স্টার টেলিভিশন থেকে একটা বেরিয়েছিল, আরো অনেকগুলো বেরিয়েছিল আসলে। প্লাস পহেলা বৈশাখে আমার প্রীতি প্রীতি শিরোনাম একটা গান বের হয়েছে, এটা আমার ইউটিউব চ্যানেল থেকে। সেটা কি ডুয়েট নাকি? ডুয়েট, আমার সাথে তানজিলা মিথিলা গিয়েছিল, আর আমার বড় ভাইয়ের লেখায়। আর আরেকটা আমার ফিল্ম একটা রিলিজ হলো, মানে আমার সঙ্গীত পরিচালনায় একটা সিনেমা, আতর বিবিলেন, মিজানুর রহমান লাবু ভাইয়ের পরিচালনায়। সো সেটার 3টা গানই আসলে আমার কম্পোজিশন করা। তার একটা অলরেডি পহেলা বৈশাখে মুক্তি পেয়ে গেছে, তরিমায়ায়। আচ্ছা, কেমন রেসপন্স পাচ্ছেন? মানে যখন প্রচুর কাজ রিলিজ হয় তখন আসলে এটা ডিফিকাল্ট হয়ে যায় যে কোন গান অডিয়েন্স আসলে কিভাবে অ্যাকসেপ্ট করছে, এটা কিভাবে বুঝতে পারছেন? এক্ষেত্রে আমি যদি আমার ঈদের কথাটাই বলি, ঈদের আগে কাজ করেছে অসংখ্য, প্রায় আমাকে ঈদকে ঘিরে আমার নিজেরটা বাদ দিয়ে হলো প্রায় 8টা বা 9টা কোম্পানি থেকে গান রেডি হয়ে গেছে। এবার তাদের মধ্যে এই বোঝাপড়াটার ঝামেলা হয়ে যায়। আমি রিকোয়েস্ট করি যে একটা ঈদে ম্যাক্সিমাম 2টার বেশি গান একটা শিল্পী যদি থাকে, তো দেখা যাচ্ছে আমি কোনটা থেকে কোনটা প্রমোশন করব, আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো তারা কেউ মানতে চায় না, সবাই একসাথে ছাড়ে, তো এটা খুব একটা চাপ আসলে আমার জন্য। ব্যস্ততার একটা নেগেটিভ সাইড আছে। হ্যাঁ আসলেই তাই। কারণ দেখেন, যদি আপনার একটা গান রিলিজ হয় আপনি ওটা নিয়ে সারাদিন মাতামাতি করতে পারেন, কিন্তু আপনার যদি 8টা গান রিলিজ হয় আপনি কোনটা থেকে কোনটা রাখবেন, তো এটা খুব টাফ আমার জন্য। এভাবে যাচ্ছে। তারপরেও যারা আমাকে পছন্দ করে আমার গান বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে দেখবেই। হ্যাঁ হ্যাঁ, আপনি ডুয়েট গান বেশ করছেন আকাশ ভাই, ডুয়েট গানের কাজ করছেন, এবং আপনার সাথে অনেক ফিমেল আর্টিস্টকে আমি দেখছি যে কাজ করতে। সেই গানগুলো দর্শক জনপ্রিয়তা বলি বা শ্রোতাপ্রিয় বলি হচ্ছে, দর্শক নিচ্ছে সেগুলো। কেন মনে হয় যে আসলে এই ডুয়েট গানগুলো ভালোভাবে ক্লিক করছে দর্শকদের কাছে? কারণ কি, একতরফা কোনো কিছুই আসলে ভালো হয় না। মানে বলছি না যে চলবে না, একেবারেই চলে, সিঙ্গেল গানও চলে, বাট ডুয়েট গান হলে কি হয়, মানে 2 ধরনের দর্শক এটা কানেক্ট করতে পারে। একটা সিঙ্গেল গানে শুধু মানে আমি আমার কথাই বলছি, মানে ছেলের পাশ থেকেই তো বলছি। তো মেয়েরা, যদি আমি দুঃখের গান হয়তো মেয়েদেরকে সবসময় অপরাধী বানাইতে হয়, আর ছেলেরা সবসময় সাধু। আর যখন ডুয়েট গান হয় তখন এটা যদি রোমান্টিক গান হয়, খোঁচাখুচি সম্পর্ক থাকে। আবার যদি দুঃখ হয় আমি দোষারোপ করতে পারছি, এট দ্য সেম টাইম মেয়েটা আমাকে দোষারোপ করতে পারতেছে, অডিয়েন্স এটার সাথে কানেক্ট বেশি করতে পারে। দ্যাটস ওয়াই আমার মনে হয় ডুয়েট গুলো বেশি একটু মানুষ নিতে মানে রসায়নটাতে মজা পায় দর্শক। একদম তাই। এই যে গান শুনি আকাশ ভাই, তারপর আমরা বাকি গল্পে যাব। এই গানটা আতর বিবিলেন সিনেমা থেকে গাইছি। এটা লিখেছে আমার আব্বু জাকির মাস্টার, সুসংগীতায়োজন আমার নিজেরই, এবং আমি এবং বন্যা তালুকদার গেয়েছি গানটা। তোরি মায়ায় প্রেমের হাওয়ায় পরাণ উইরা যায়, আমার পরাণ উইরা যায়। ও তোরি মায়ায় প্রেমের হাওয়ায় পরাণ উইরা যায়, আমার পরাণ উইরা যায়। বান্ধা মায়ারি ডোরে ভালোবাসারি জরে, পাশে রাখিয়া তোরে দেখি নয়ন ভরে, যতন করে রাখমু তোরে প্রেমেরই ভিটায়, আমার মনেরই ভিটায়। ও তোরি মায়ায় প্রেমের হাওয়ায় পরাণ উইরা যায়, আমার পরাণ উইরা যায়। থ্যাংক ইউ। পাহাড়ি আঙ্গিকের আসলে, হ্যাঁ হ্যাঁ, মানে পাহাড়ি গানের একটা সূক্ষ্ম কেমন থাকে, দোলা থাকে, দারুণ ব্যাপার। নাচের গান হিসেবে আমার কাছে মনে হয় পারফেক্ট। সিনেমাতে কাজ করলেন অনেকদিন পর। হ্যাঁ আসলেই তাই। কেমন লাগলো? আমি গত ঈদে করেছিলাম,
মায়া মায়া দ্য লাভের পরে আসলে প্রথম আরটা করলাম। ভালো সিনেমার কাজ আসলে সবসময় ভালো লাগে, কারণ এখানে নিজের মানে এক্সপেরিমেন্ট করার জায়গা থাকে বা ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা থাকে, গল্প অনুযায়ী নিজেকে দেখানোর জায়গা থাকে। বাট এমনি অডিওতে আসলে এই স্বাধীনতাটা একটু কম, লিমিটেশন থাকে। কারণ হচ্ছে সবাই, আমার একটা দুঃখ আসলে এটা শেয়ার করতে মন চাইছে, সেটা হচ্ছে কাজ করতে গিয়ে খুব ঝামেলায় পড়ি। কারণ যেসব কোম্পানিগুলো আমাদের কাছে আসে সব সময় কোনো না কোনো রেফারেন্স গান দিয়ে দেয়, সেটা আমারই গান অবশ্যই। আমি অনেক এক্সপেরিমেন্ট করে একটা গান বানাইলাম, তাকে দিলাম, সেটা তো অনেক ভালো, আমি বুঝতেছি সেটা ভালো, বাট কোম্পানি এই রিস্কটা নিতে চাইবে না। না ভাই এটাও না, ওই 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 গানটার মতন একটা গান দেন যেটা খুব হিট করেছে, ওরকম একটা গান দেন। তো আলটিমেটলি কি হয় যে ওনাদের সাজেশন অনুযায়ী করতে গেলে ওই ঘরানার থেকে তো বেরোনোর সুযোগ নাই, একটা লুপ হোলের মধ্যে আটকে যাচ্ছে আসলে। তখন একই গানের রিপিটেশন হতে থাকে, একই ধরনের রিপিটেশন থাকে। অনেক সময় অডিয়েন্স বিরক্ত হয় যে ভাই একই রকম গান হচ্ছে, কিন্তু মানে ওনাদেরকেও বোঝানো যায় না যে সেটা তো আমাদের উপরে থাকে না, কোম্পানির পছন্দে আসলে এগুলা করতে হয় অনেক সময়। সিনেমার ক্ষেত্রে এবার এটা ডিফারেন্ট। নাটকের গানে কি কাজ করছেন এখন? নাটকের গানেও কাজ করছি। ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন না? না, আসলে ব্যাকগ্রাউন্ড স্কোর করি না। কেন, এই ক্ষেত্রে আমার অনেক অফার এসেছে, বাট আমার কাছে কেন জানি মনে হয়, মানে কাউকে ছোট করছি না, বাট এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে পরিমাণ শ্রম দিতে হয় সেই পরিমাণ মানে ফিডব্যাকটা পাওয়া যায় না। কারণ আলটিমেটলি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক কে করছে অডিয়েন্স খুব জানতেও চায় না। তো আমার খুব ইচ্ছা করে না আসলে ওই পরিশ্রমটা, ওই মেলোডিগুলো যদি আমি গানে লাগাই, সেটা কিন্তু আমাকে ওই সময় মানে সময়টা কাজে লাগানোটা জরুরি, যেটা দর্শকদের কাছ পর্যন্ত রিচ করবে। একদম তাই। আকাশ ভাই, আপনি এখন আসলে যে ধরনের কাজই করছেন সেই কাজগুলো বেশ হিট হচ্ছে, শ্রোতা দর্শক বেশ নিচ্ছে, মানে আপনার কাজের সিক্রেটটা কি, কিভাবে কাজ করেন? সিক্রেটটা বলে না, এটা খুব সাবলীল কাজ করার চেষ্টা করি আমি যেমন একটা প্রজেক্ট করি হচ্ছে বাংলা বল স্টুডিও, একটা টেলিভিশনের, এবং এইখানে দেখা যাচ্ছে আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টে আমরা বিভিন্ন অনেক পুরনো ফোক গানগুলোকে রিক্রিয়েট করছি। আবার ধরেন এর মধ্যে সুপার ডুপার হিট করে গেছে আমার মন পাখি প্রাণ পাখি বা সোনা বন্ধু চাঁদে। তো এই গানগুলো করতে গিয়ে যেটা মানে আমার মনে হয়েছে যে মিউজিকটাকে যদি একটু সরলভাবে উপস্থাপন করা যায়, অনেক বেশি ক্রিটিক্যাল না করে, তাহলে যেটা হয় যে অডিয়েন্স বেশি মানে কানেক্ট করে। আমার মন পাখি প্রাণ পাখি গানটা আমি দেশের বাইরে বা যেখানেই শোতে যাই, আপনি বিশ্বাস করবেন না যে গানের যে সিগনেচার একটা মিউজিক আছে, এরকম দোতারা দিয়ে একটা সিগনেচার পিস আছে, এটা পর্যন্ত পাবলিক আমার সাথে সাথে গায়। মানে এই মিউজিকটা যখন বাজে ওরাও ট্যাং ট্যাং করতে থাকে, মানে মিউজিকটা ওদের মুখস্থ। কারণ পরে আমার মানে নিজের কাছেই মনে হয়েছে আমি কি এমন করলাম যে গানটা এত মানুষ নিল বা এই ধরনের গান অনেক নিচ্ছে। তখন আমার কাছে মানে মনে হলো যে এটার পেছনে আছে সারল্য। যদি আপনি মিউজিকটাকে অনেক বেশি, কারণ আমার গান শুনবে কারা, কমপ্লেক্স বানিয়ে ফেললে এটা মানুষ নিতে চায় না, মাথার উপর দিয়ে যায়। যত বেশি সহজবোধ্য করবেন এবং যত বেশি মেলোডি থাকবে, তত বেশি মানুষ গ্রহণ করবে। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আপনি কোন ইনস্ট্রুমেন্টকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন গান তৈরি করবার সময়? অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট খুবই আমি আসলে দেখবেন যে খুব ব্যবহার করি। আমি যেসব ইনস্ট্রুমেন্টে মানে মেলোডিক ইনস্ট্রুমেন্ট যেসব আছে যেগুলা হার্ট টাচ করে, সেগুলো আমি খুব ব্যবহার করি। ধরেন বাঁশি, ভায়োলিন, সারেঙ্গি, এগুলো কি হয় আমি বাজানোর সময় মানে আমি খুব ফিল করি। আমাকে কলকাতার একজন ডিরেক্টর, আমাদের শ্রদ্ধেয় রাজাচন্দ্র স্যার, আমাদের ওনার অসংখ্য সিনেমা আছেন, মানে যদি আমি লাভেরিয়া টাভেরিয়া অনেক সিনেমা আসলো হিট, ওনার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। উনি আমাকে একবার ফোন করে বলেছিলেন এই কথাটা যে তোমার অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট টেকিং এর ধরনটা আলাদা। তা আমি আমার একটা গান ছিল ওই বুকে বানায়া ঘর, ওই গানের একটা বাঁশির ক্লিপ ছিল, তারা 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 এরকম একটা মেলোডি। তা আমি হচ্ছে এই ফ্লুট টেক করছিলাম, এটা বারবার বুঝিয়ে দিচ্ছিলাম। উনি ওনার মতন করে একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করছিল, ওটা আমি ছাঁটাই করে সহজ করে না এইভাবে একদম মেধহীন করছিলাম করে, এটা আমি আমার ফেসবুকে ছেড়েছিলাম। এটা ভীষণ ভাইরাল হয়ে গেছিল টেকিংটা। এইটা উনি দেখেছিলেন, দেখে আমাকে ফোন করেছিলেন বিভিন্ন মারফতে। তো তখন উনি বললো যে তুমি যেভাবে সরলভাবে চিন্তা করতেছো যে খুব সহজ করে একটা সুর যেন পাবলিক করে গাইতে পারে, মানে এটা গাওয়ার জন্য মনে রাখা যায় সহজে, অত বড় কিছু হওয়ার দরকার নাই, এটা হচ্ছে তোমার গানের সিক্রেট। তো উনি বেসিক্যালি আমাকে ধরে দিচ্ছে যে তার মানে এইটাই আসলে সহজবোধ্যতা। এখন আসলে যে ধরনের গানগুলো হচ্ছে এটা একটু লোকজ গানগুলো ফিউশন আকারে মানুষ পছন্দও করছে, সেক্ষেত্রে কি আধুনিক গানের যে চাহিদা সেটা খানিকটা কমে গেছে বলে মনে করেন? না, এটা কমে নেই আসলে, তবে এক এক ঘরানার তো
কিন্তু এটা ঠিক যে বাংলাদেশে এখন ফোকের চাহিদাটা একটু বেশি চলছে, আধুনিক একটু কমেছে বলে আমার মনে হয় না। তবে আবার অস্বীকারও করার সুযোগ নেই, সত্যি বলতে আমি কাউকে বাঁচানোর চেষ্টা করব না, সত্যি বলতে। কারণ আমি তো কম্পোজার, আমি মেইন স্ট্রিমে কাজ করছি, আমার কাছে যদি 10টা গান আছে তার 8টাই তো ফোক আসতেছে, এখন তো বলতেই হয় একটু চাহিদাটা বেশি, একটু চাহিদা বেশি ফোকের, মানে অনুপাতে জায়গাটা একটু বেশি ফোক। এটা হয়তো বা আমরা বাঙালি, তো আমরা বাঙালি মাটির মানুষ বেশি, মাটির গান শুনতে বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই হয়তো বা আধুনিকের থেকে ফোকটা এগিয়ে গেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিজেও কিন্তু আধুনিক খুব পছন্দ করি। ইন্ডাস্ট্রি তো চলমান, মানে তার মতন করে সেই পরিবর্তনের ধারাটা নিয়ে চলছে। এখন এই সময় মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জেস কোনগুলোকে আপনার বলে মনে হয়, যেহেতু আপনি আসলে খুব বিস্তর পরিসরে কাজটা করছেন? আগে কিন্তু খুব অল্প কম্পোজার ছিলেন, আগে মিউজিক করতে গেলে আপনাকে অনেক বেশি ইনস্ট্রুমেন্ট এনে অনেক বেশি চর্চা করে শিখে করতে হতো। এখন একটা ঝামেলা হইতেছে আমার কাছে, এআইটাকে না খুব ডেঞ্জারাস লাগতেছে এআইটাকে, এবং এটা বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। কারণ হচ্ছে কি, এআই এত সহজ করে দিছে ব্যাপারটাকে, যে কেউ একটা ক্লিক করতেছে মিউজিক তৈরি হয়ে যাচ্ছে। এবার এআই তো আসলে একটা টুল হিসাবে, বেসিক্যালি আপনাকে এটা, আমরা ইনস্ট্রুমেন্টালি যেমন বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকে, ওটা একটা টুল হিসাবে আসছিল। ওইটার সঠিক ব্যবহার যেহেতু আমরা করতে পারতেছি না, সবার হাতে এত বেশি চলে গেছে, দ্যাটস ওয়াই যে কেউ যেমন তেমন একটা লিরিক্স, যেমন তেমন একটা কিছু দিয়ে এআই কে বানাই দিচ্ছে। এখন এআই তো এআই তো আর মানুষের মতন হতে পারবে না, ও একটা যেমন তেমন সুরি বানাই দিচ্ছে বা যেমন তেমন একটা কিছু বানাচ্ছে, এবং ওটা কি করতেছে, কন্টেন্ট মানে ক্রিয়েটররা এটারে বেশি ব্যবহার করছে। কারণ একটা মিউজিক ডিরেক্টরকে দিয়ে গান বানাতে গেলে একটা খরচ আছে, সো ওরা তো ওই ঝামেলা যাবে না, মানে বাজেট নাই, শর্টকাটে ওরা যাচ্ছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে, গানের মানটা কমতেছে, অনেক বেশি কমতেছে। দ্যাটস ওয়াই আপনি যদি একটা পিস্তল আপনার হাতে পড়ে, যে কিনা ভালো মানুষ, সে তো সেটাকে সেভাবেই ব্যবহার করবে, আর যদি একটা সন্ত্রাসীর হাতে পড়ে তখন মিসইউজ হবে না। তো এআই যদি মিসইউজ হয়ে যায়, তো গানের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি এটা প্রপার ভাবে ইউজ করতে পারে, যে তার কাছে পরে, সে তাহলে গানটা আরো একটু ভালো করতে পারবে। এটা একটা ভালো চ্যালেঞ্জ, যেটা আমি নিজে খুব টেনশনই করি। আসলে সবার হাতে এআই চলে যাচ্ছে এবং সবাই বানিয়ে ফেলতেছে। সবাই বানাইতে পারে, যদি সেটা ভালো হয়, তাহলে আলটিমেটলি বাংলাদেশ থেকে একটা গান হলো তো দেশের বাইরের মানুষও দেখে। তখন যখন এই ফালতু গানই বেড়ে যাবে, তখন তো মানুষ আমাদের গানকে জাজ করবে যে ঠিক আছে, বাংলাদেশের গান বুঝিয়ে একদম এটা আসলে চ্যালেঞ্জের ব্যাপার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আগামী দিনগুলোতে। গানের সাথে গানের মানুষ একেবারে আষ্টি পিষ্টে জড়িয়ে থাকেন, সেটাই প্রত্যাশা। সবশেষে আরো একটি গান শুনবো, আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই তার আগে, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। গানটি শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। একদম। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। দার্শনিক ও সাহিত্যিক সর্দার ফজলুল করিমের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনবোধে উদ্বুদ্ধ হওয়া একান্ত জরুরি, তা না হলে পরে অপরজন কিভাবে আমার কাছ থেকে উদ্বুদ্ধ হবে। মানুষ পরস্পর একসঙ্গে বাস করে অপরের কাছ থেকে উদ্বুদ্ধ হওয়ার আশায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। অনেক ধন্যবাদ আমাকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য, বাংলাভিশনকে অনেক ধন্যবাদ। আর আমি যতবারই দিন প্রতিদিন এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে কথা বলতে। আসলে আমাদেরও খুব ভালো লাগে। সবশেষে কোন গানটি শুনছি? যে গানটা আমার থেকে অডিয়েন্স বেশ পছন্দ করে, আমার আব্বুর লেখা, পীড়িত ভীষণ জ্বালা, শোনাচ্ছি। তোমার প্রেমের টানে, তোমার প্রেমের টানে নাম দিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা। ওরে বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা। আমার হৃদয় পুড়ে ভস্য হলো, দেহ পুড়ে কালা। আমার হৃদয় পুড়ে ভস্য হলো, দেহ পুড়ে কালা। প্রেমের টানে, তোমার প্রেমের টানে নাম দিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা। ওরে বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা। বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা।